নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম ব্যোমকেশের মাঞ্জা। লিখেছেন সুকুমার রায়। টোকিও, নাগাসাকি, ইয়োকোহামা। বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এর পরেই ব্যোমকেশের পালা, কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নেই। কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট ছেলেটার সঙ্গে প্যাঁচ খেলতে গিয়ে তার দুটো ঘুড়ি কাটা গিয়েছিল। সে কথাটা ব্যোমকেশ কিছুতেই ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে। চিনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চূড় আর কড়কড়ে ক্রোমেরি পাউডার সুতোয় মাখালে পর কি রকম চমৎকার মাঞ্জা হবে, সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দু চোখ কড়িকাঠের দিকে গোল হয়ে উঠেছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তাল গাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে, এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল, ব্যোমকেশ, এরপর তুমি এসো দেখি। ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো, মাঞ্জা, ঘুড়ির প্যাঁচ সব ফেলে আকাশের উপর থেকে ব্যোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে। একে তো দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না, তার উপর যাও দু একটা চীনে দেশি নাম সে জানতো, ওরকম হঠাৎ নেমে আসার দরুন সেগুলোও তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘণ্ট পাকিয়ে গেল। পাহাড়, নদী, দেশ, উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল। তার কেবলই মনে হতে লাগলো চীন দেশের চিনে শিরিষ, তাই দিয়ে হয় মাঞ্জা। মাস্টারমশাই দুবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন, চীন দেশের নদী দেখাও, তখন বেচারা দিশেহারা আর মরিয়া মতো হয়ে বলল, সাংহাই। সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না। বোধহয় তার সেজো মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা, তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে। বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। গোটা দুই চড় চাপড়ের পর ব্যোমকেশবাবু তার কানের উপর মাস্টার মশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করল। কিন্তু কান দুটো জুড়োতো না জুড়োতেই মনটা তার সেই হারানো ঘুড়ির পেছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল। সারাটা দিন শুধু বকুনি খেয়েই তার সময় কাটল। কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো, আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়ল, সে কেবল ব্যোমকেশই জানে। বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে, তখন ব্যোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে। দেখে ব্যোমকেশ তার বন্ধু পাঁচকড়িকে বলল, দেখেছিস পাঁচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার কেনা হচ্ছে, এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি। না হয় দুটো ঘুড়িই কেটেছিস বাপু, তার জন্য এত গিরিমবাড়ি। এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে বলল। শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল, তা যদি বলিস, তুই
তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম ওষুধ মশলা জানে। এই তো সেই দিন ওর দাদাকে দেখলাম শানের ওপর কি একটা আরক ঢেলে তারা আবার ভস ভস গেজালোর মতো তেজ বেরোতে লাগলো। ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারও মাঞ্জার সাধ্যি নেই যে তার সঙ্গে পেরে ওঠে। শুনে ব্যোমকেশের মনটা ভারী দমে গেল। তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে। তা নইলে ব্যোমকেশের চাইতে 4 বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল? ব্যোমকেশ স্থির করল যেমন করেই হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে। সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়েই ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলের সঙ্গে আলাপ করতে। সেখানে গিয়ে দেখে কি, কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি খোলের মধ্যে কি যেন মশলা ফুটছে। ব্যোমকেশকে দেখেই সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেল। ব্যোমকেশ মনে মনে বলল, বাপু হে, এখন আর লুকিয়ে করবে কি, তোমার আসল খবর আমি টের পেয়েছি। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখল, কোথাও কেউ নেই। একবার সে ভাবল কেউ আসলে এর একটুখানি চেয়ে নেবে। আবার ভাবল, কি জানি, চাইলে যদি না দেয়। তারপর ভাবল, দূর, ভারী তো জিনিস, তা আবার চাইবার দরকার কি? এই এতটুকু মাঞ্জা হলেই প্রায় 200 গজ সুতোয় শান দেওয়া হবে। এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়েই দৌড়ে বাড়ি হাজির। আর কি তখন দেরি সয়? দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো কাটিয়ে মহা উৎসাহে তার মাঞ্জা দেওয়া শুরু হলো। যাই বলো, মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত। কই, তেমন কড়কড় করছে না তো। বোধহয় খুব মিহি কালো কাচের গুঁড়ো হবে। দুঃখের বিষয়, বেচারার কাজটা শেষ হতেই সন্ধে হয়ে এলো। আর তার বড়দা এসে বলল, কই রে, যা যা, আর সুতোয় পাকাতে হবে না, এখন পড়গে যা। সে রাত্রিরে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না। সে স্বপ্ন দেখল যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে। সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে। কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন আর তামাক খাচ্ছেন। ব্যোমকেশ ভাবল, দেখো তো কি অন্যায়, এর মধ্যে থেকে সুতোটা আনি কেমন করে? যা হোক, খানিকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো নিয়ে চলে আসছে। এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে। বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে ব্যোমকেশের সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন। সর্বনাশ! যেমন টিকের ওপর কাগজ ছোঁয়ানো, অমনি ভস ভস করে কাগজ জ্বলে উঠল। ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলস্থুল কাণ্ড। অনেক চেঁচামেচি, ছুটোছুটি আর জল ঢালাঢালির পর যখন খানিকটা আগুন নিভে এলো,
আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেওয়া হলো, তখন তার দাদা এসে তার কান ধরে বললেন, হতভাগা, কি রেখেছিলিস কাগজের মধ্যে? বল বল তো দেখি। ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বলল, কিচ্ছু তো রাখিনি, খালি মাঞ্জা রেখেছিলাম। দাদা তার কৈফিয়ত নিতান্তই আজগুবি মনে করে বলল, কি আবার ইয়ার্কি করা হচ্ছে, বলে বেশ 2-4 ঘা কষিয়ে দিলেন। বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে। ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল, নইলে তার সুতোও যেত, পরিশ্রমও নষ্ট হতো। বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুড়ি লাটাই নিয়ে ছাদের উপর উঠল। মনে মনে বলল, ডাক্তারের পো আজ একবার আসুক না, দেখিয়ে দেব প্যাঁচ খেলাটা কাকে বলে। এমন সময় পাঁচকড়ি এসে বড় বড় চোখ করে বলল, শুনেছিস? ব্যোমকেশ বলল, না, কি হয়েছে? পাঁচু বলল, ওদের সেই ছেলেকে দেখে এলুম, সে নিজে নাকি দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে। ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করল, দেশলাই কি রে, মাঞ্জা বল। শুনে পাঁচু বেজায় চটে বলল, বলছি লাল নীল আলো জ্বলছে, তবু বলবে মাঞ্জা, আচ্ছা গাধা যা হোক। ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়িটা উড়ে এসে ঠিক ব্যোমকেশের মাথার উপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো। তখন সে তাড়াতাড়ি নিজের ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলল, আমার ভারী অসুখ করেছে। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন।